নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে 15ই জুন, হিসেব মতো 15ই জুনের মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নির্দিষ্টভাবে এফিডেভিট বা নির্দিষ্টভাবে লিখিতভাবে নোট দিয়ে জানানোর কথা যে এই রাজ্যের অসংখ্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যাদের বকেয়া দিয়ে এই সরকার মেরে দিয়েছে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টে জাস্টিস কারোল দিয়েছিলেন যে 25% বকেয়া দিয়ে দিতে হবে 29শে জুনের মধ্যে, এবং সেটা 15 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টকে কনফার্ম করতে হবে। সেই তারিখটা আজকে 15 তারিখ রবিবার। সুপ্রিম কোর্টে ভ্যাকেশন বেঞ্চ শেষ পর্যন্ত রাজ্য সরকার দিয়েছে কিনা জানি না, কিন্তু যা খবর এখনও পর্যন্ত দেয়নি। উল্টে আমরা সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা পেলাম যে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে রাজ্য সরকার, জমা দিয়েছে, কেউ বলছেন জমা দেবেন। সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কিছু ক্ল্যারিফিকেশন চাওয়া, অর্থাৎ কিছু এমন কোনো বিষয় আছেন রায় যে বিষয়টা তারা বুঝে উঠতে পারছেন না, সেই জন্য একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে। কিন্তু সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনও শুনানি করতে গেলে 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে, তারপর শুনানি দিন ধার্য হবে, কিন্তু তার মধ্যে তো 29শে জুন চলে যাবে। তাহলে কি রাজ্য সরকার সমস্ত কর্মচারীদের, মানে যাদের বকেয়া ডিএ পাওনা 2008 থেকে 2019 পর্যন্ত, তাহলে সেই বকেয়া ডিএ যে 25% সেটা দেবে না, না দিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশনের জন্য অপেক্ষা করবে? সম্ভব নয়। আইনজীবীরা বলছেন কোনোভাবেই সেটা সম্ভব নয়। মডিফিকেশান অ্যাপ্লিকেশনটা দেওয়ার মানেটা হচ্ছে ডিএ মামলাটাকে আরেকবার পিছোনো। যেভাবে অভিষেক মনু সিংভিরা জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে প্রায় 34 মাসে 15 বার মামলাটাকে পিছোনোর বন্দোবস্ত করেছিলেন, তো স্বাভাবিকভাবে সেই পদ্ধতিতে এই মামলাটাকে যদি আরও একটু ডিলে করা যায়, কেন 4 আগস্ট ডিএ মামলার পরবর্তী তারিখ, ফলত তার আগে মডিফিকেশান অ্যাপ্লিকেশন দিয়ে, যদি মডিফিকেশান অ্যাপ্লিকেশনের দোহাই দিয়ে 4 আগস্ট মামলাটাকে আবার ডিলে করানো যায়, ডিএ মানুষের অধিকার কিনা সেটা নিয়ে ফাইনাল হিয়ারিংটা শুনবেন জাস্টিস কারোলের বেঞ্চ অন্তত 4 আগস্ট সুপ্রিম কোর্টে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, 29 তারিখের মধ্যে বকেয়া দেওয়ার কি হলো? কোনো নড়াচড়া নেই, কোনো দফতরে কোনো চিঠিপত্র নেই, কোনো দফতর থেকে কোনো হিসেব চাওয়া নেই। তাহলে আচমকা রাজ্য সরকার 29 তারিখের মধ্যে বকেয়াটা মিটিয়ে দিতে পারবেন? সেটা কি সম্ভব? আমরা এই সামগ্রিক সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন জনের কাছে গেছি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গেছি, আপনারা শুনেছেন। আমরা কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা সরাসরি গেছি ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, যারা এই মামলাটা লড়ছেন, সে মানুষটির কাছে গেছি, এবং তার সঙ্গে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছি। ইনি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে এই লড়াইটা করছেন, এবং স্বাভাবিকভাবে বিক্রম বন্দ্যোপাধ্যায় কলকাতা বাইরে রয়েছেন, তার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি। ভাস্করবাবুর সঙ্গে আমরা সরাসরি টেলিফোনে কথা বলেছি, তিনি বর্তমানে দুর্গাপুরে রয়েছেন, এবং সেখান থেকে যে খবরগুলো পেলাম সে খবরগুলো খুব ইন্টারেস্টিং। ভাস্করবাবু পরিষ্কার বললেন যে দেখুন, আইনজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারণ করেছিলেন যে এই লড়াইটা লড়বেন না এই মডিফিকেশান অ্যাপ্লিকেশনের নামে, আলটিমেটলি এই এন্টায়ার মামলাটা দুর্বল হবে। কিন্তু আইনজীবীদের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় শোনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যারা পরামর্শদাতা, লক্ষ লক্ষ টাকা দিয়ে যাদের পরামর্শদাতা করে রেখেছেন, তাঁদেরই কথা শুনেছেন, অর্থাৎ আলাপনদের কথা শুনেছেন। শুনে আলটিমেটলি ডিএ মামলাটাকে আরও ঘাঁটার চেষ্টা করছেন। আমার খালি কেন জানি না এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছিল অভিরূপ সরকারের কথা। মানে আপনারা জানেন যে তিনি ডিএ মামলার সঙ্গে পঞ্চম বেতন কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন, ফলত তার কথাটাও এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছিল। আমি সেই বিষয়ে আজকে কোনো কথা বলবো না, কিন্তু আজকে সরাসরি নিয়ে চলে যাব আপনাদের সেই মানুষটির কাছে, যে মানুষটি সরাসরি এই নিয়ে মুখ খুলেছেন, বলেছেন আমরা শেষটা দেখব, নিশ্চিন্ত থাকুন, আমরা আইনি আলোচনা শুরু করে দিয়েছি অলরেডি, এবং কন্টেম্প পিটিশনটা তো ফাইল করছি। ওদিকে কনফেডারেশন কন্টেম্প পিটিশন ফাইল করার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যে বলে দিয়েছেন। আর এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও পরিষ্কারভাবে এর কন্টেম্প পিটিশন, অর্থাৎ আদালত অবমাননার মামলা, এবং সেই আদালত অবমাননার মামলায় যদি রাজ্য সরকার ফাঁসে, তাহলে রাজ্য সরকার অনেকগুলো ঘটনা করতে পারে। টপ অফিসিয়ালরা জেলে যেতে পারে, অথবা বড় টাকা পেনাল্টি ইম্পোজড হতে পারে, অথবা এসএলপিটাই পুরো বাতিল হয়ে যেতে পারে। 3টে সম্ভাবনা অন্তত আমার মনে হয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে। কিন্তু আজকে আপনাদের সরাসরি নিয়ে যাব ভাস্করবাবু কী বলছেন এবং কীভাবে লড়াইটার এগিয়ে নিয়ে যাবেন তার পরিকল্পনাটা সংক্ষেপে বলেছেন। আর তারপর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনবো। বললেন যে শর্মাবাবু নিশ্চিত থাকুন,
ডিএ পুরোপুরি প্রত্যেকটা মানুষ পাবেন, সেটা আমরা আদায় করে ছাড়বো। প্রথমে ভাস্করবাবু, পরে বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের তরফ থেকে ডিএ আটকানোর জন্য দেওয়া হচ্ছে, জানতে পারা যাচ্ছে, বিভিন্ন রিপোর্টে বেরোচ্ছে। এক দুই হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন মনে হচ্ছে, আপনি যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন বা কর্মচারী আন্দোলনের অন্যতম প্রধান মুখ, রাজ্য সরকার কি বুঝতে পারছেন না যে শেষ পর্যন্ত পূর্বে সরকারের একটা বড় পেনাল্টি ইম্পোজ হয়ে যেতে পারে? আলটিমেটলি এই ডিএ ব্যাপারটাকে হেল্ড আপ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য কি বলবেন? দেখুন, আসলে এই রাজ্য সরকারের যা ক্যারেক্টার, এরা জলটাকে ঘাঁটিয়ে খেতে ভালোবাসে। সুতরাং জল ঘোলা করছে, এবং এরা আইন সংক্রান্ত বিষয়ে যত না তাদের আইনজীবীদেরকে ভরসা করে, তার থেকে অনেক বেশি করে ভরসা করেন আলাপন ব্যানার্জি কোম্পানিদেরকে। আচ্ছা, তাদের পরামর্শে এই কাজটা মোটামুটি হচ্ছে, আমি আপনাকে একদম নিশ্চিত করে বলছি। তাদের সুপ্রিম কোর্টের যারা আইনজীবী আছেন বা এই রাজ্যের যারা আইনি উপদেষ্টা আছেন, তারা কিন্তু খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এই বকেয়া মিটিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এরপরেও এই কাজ করতে যাচ্ছে। তবে একটা জিনিস আপনাদের মাধ্যমে কর্মচারীদেরকে জানাই, যে যাই করুক না কেন আপনারা হতাশ হবেন না। যেটাই করবে সেটার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মামলাকারী সংগঠনরাই তৈরি আছে, এবং যেটাই করবে তার সুবিধা মানে আমাদের পালেই আসবে। সরকারের এখন আর সুবিধা পাওয়ার কিছু নেই এই মামলা থেকে। সুতরাং কর্মচারীরা নিশ্চিত থাকুক, যেটাই করবে হয়তো 2 দিন দেরি হতে পারে, কিন্তু যা হবে সেটা ভালোর জন্য হবে। মানে সুপ্রিম কোর্টের রায় মানবো না, তার জন্য নানান অজুহাত। এটা আমি দেখেছিলাম চাকরি আন্দোলনের ক্ষেত্রে এই একই স্টাইলটা দিতে গিয়েছিলেন, এবং এই একই পরামর্শদাতা, মমতার পরামর্শদাতারাই হয়তো দিয়েছিলেন। ফলত তাতে আরো রিভিউ পিটিশনটা দুর্বল হয়েছে। ঠিক একই জিনিস, একই ট্রেন্ড কিন্তু এই ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে যেটা ভবিতব্য, যেটা মেনে নিতে হবে, সেইটা শেষ মুহূর্ত পর্যন্ত আটকাতে সরকারের তো প্রচুর টাকাও খরচ হয়ে যাচ্ছে, তাই না? না দেখুন, এই টাকাটা তো সরকারের টাকা নয়। এটা আমি তৃণমূলের নেতারা বলে থাকেন, মমতা ব্যানার্জি বলে থাকেন যে আমার টাকা থেকে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছি, আমার টাকা থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। সেটা ওনার ব্যক্তিগত টাকা বলে ওনার কাছে, মানে উনি নিজেকে বসিয়ে রেখেছেন সেভাবে। সুতরাং ব্যক্তিগত টাকা কোথায় খরচা করলো না করলো সেসব নিয়ে তো আমাদের কোনো যায় আসে না। মানে ব্যাপারটা হচ্ছে তাই। এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে 2011 সালে উনি শপথ নেওয়ার পর থেকে এই রাজ্যের কোন মানুষের মনে হয়েছে যে ভারতের যে সংবিধান আছে, যে সংবিধান ভারতবর্ষের অখণ্ডতাকে ধরে রেখেছে, সেই সংবিধানকে উনি মেনে চলার মতো মানসিকতা দেখান? এটা যদি দেখাতেন তাহলে আইন আদালত, তাহলে পার্লামেন্ট তাকে মান্যতা দেওয়ার একটা প্রচেষ্টা থাকতো। সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি যে সেটা নেই। সেটা মানে যুদ্ধের সময়েও দেখতে পাচ্ছি যে তাকে চ্যালেঞ্জ করছে, প্রশ্ন তুলছে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করছেন, অর্থাৎ প্রত্যেকটা সাংবিধানিক জায়গাকে নিয়ে উনি চ্যালেঞ্জ করছেন। সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জের মুখে ফেলবেন, সেটা তো স্বাভাবিক আছে। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে মানে রোখার জন্য এই রাজ্যের মানুষ তথা এই রাজ্যের সরকারি কর্মচারীরা তৈরি হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবে কিনা, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই রাজ্যের মানুষের দায়িত্ব এবার যে এই রাজ্য সরকারটাকে সংবিধান মানতে বাধ্য করা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কি আইনি পরামর্শ শুরু করে দিয়েছেন যদি 29 তারিখের মধ্যে বকেয়া ডিএ রাজ্য সরকার না দেয়? একদম আমাদের কাজ পুরোদমে চলছে, আমরা তৈরি। যেটা করছে করতে দিন। কর্মচারীদেরকে বলবো যে যা করছে করতে দিন, যাই হবে সেটাই ওনার জন্য খারাপ হবে। মডিফিকেশন অ্যাপ্লিকেশন করুন, না দেন, যাই কিছু করুন না কেন, সেটা ওনার জন্য খারাপই হবে, সেটা দেখতে পাবেন সময়। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। বিক্রম দা নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ সন্ময় বাবু নমস্কার, বলুন। বলছি আপনি বাংলার বাইরে আছেন, যেখানেই থাকুন না কেন, একটা বিশেষ বিষয়ে আপনাকে ফোন করছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ মামলা, আমি আজকে যেদিন আপনার সঙ্গে কথা বলছি সেদিন 15 তারিখ, ফলত 15 তারিখ আর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কারভাবে নির্দিষ্টভাবে কিভাবে পেমেন্ট করছেন তার ডিটেলস জানানোর কথা। এক, দ্বিতীয়ত হচ্ছে সে জায়গায় দেখলাম আমরা রাজ্য সরকার সরাসরি একটা মডিফিকেশন বা ক্ল্যারিফিকেশন এই জাতীয় কিছু একটা পিটিশন ফাইল করেছে, যেটা আপনাদের কারুর কাছেই আসেনি শেষ পর্যন্ত। আমার প্রশ্ন আপনার কাছে যে 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট ডিএর বকেয়ার 25% মেটানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, আমি গতকাল সিনিয়র অ্যাডভোকেট বিকাশ বাবুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি পরিষ্কার বলেছেন যে যদি এটা ডিএটা না মেটান তাহলে সেক্ষেত্রে
মানে বকেয়া ডিএর যে আদেশটা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে সেটা যদি না মেটান, তাহলে পরিষ্কারভাবে এমন পরিস্থিতিও হতে পারে মানে সুপ্রিম কোর্টে জাস্টিস কারোলের বেঞ্চ হয়তো এই এসএলপিটাই বাতিল করে দিতে পারেন, এমন একটা সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন মাত্র, অন্যান্য কথা বলে। আমি বলছি, আপনি এটা সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী হিসেবে আপনি এই মামলার অংশীদার, আপনার কি মনে হচ্ছে একটু বলবেন? দেখুন, যদি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে 6 সপ্তাহের মধ্যে যদি দিয়ে না দেয় রাজ্য সরকার, তাহলে আমরা তো কন্টেম্প পিটিশন ফাইল করব, এটা একদম কনফার্ম। দ্বিতীয় কথা হলো যে যদি ডিএটা না দেয়, এটা বিকাশবাবু ঠিকই বলেছেন যে এসএলপিটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই মর্মেই দেওয়া হয়েছে যে আগে এদের টাকাটা মিটিয়ে দাও উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস অ্যান্ড কন্টেনশনস অফ দ্য পার্টি। তারপরে শুনানি হবে যে ডিএটা আদৌ মৌলিক অধিকার নাকি লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে শুনানি হবে এবং কতটা কি পেতে পারে না পারে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনানি করবে। কিন্তু বছরের পর বছর মামলা চলবে আর কর্মচারীরা ডিএ পাবে না, এটা তো হতে পারে না। সেই মর্মেই সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল। কিন্তু যদি রাজ্য সরকার সেই রায় কমপ্লাই না করে, তাহলে তো ডেফিনেটলি এসএলপি খারিজের দিকে চলে যেতে পারে। প্লাস আমরা তো কন্টেম্প পিটিশন রেডি করব। আর এখানে আমি মানে দেখছিলাম যেটা ডিএ নির্ধারণের মাপকাঠি ঠিক কি তা অন্তর্বর্তী রায় স্পষ্ট নয়, এ নিয়ে আরো বিশদ ব্যাখ্যা চাওয়া হয়েছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে। তার কপি কি আপনাদের কাছে সার্ভিস করা হয়েছে? না, আমাদের কাছে এখনো অবধি কোনো সার্ভিস করা হয়নি, বা সেই অ্যাপ্লিকেশন আমরা 2 দিন আগে দেখেছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও, কিছু আমরা দেখতে পাইনি, এখনো অবধি দেখতে পাইনি। এখন বিষয়টা হচ্ছে এগুলো শুধু মানে ওই মানে কিছু একটা মানে অছিলা করা আর কি, কোর্টের কাছে যে বুঝতে পারছি না রায় খুবই স্পষ্ট। এটা রাজ্য সরকার রায়টাকে টু লেটার অ্যান্ড স্পিরিটে কমপ্লাই করবে না বলে এই জন্য এই ধরনের সব মানে বিভিন্ন জিনিসের ওরা অছিলা দিচ্ছে বা বিভিন্ন রকম কারণ ব্যাখ্যা দিচ্ছে। এইগুলো করে কিছু করতে পারবে না, আলটিমেটলি দিতে হবে। বেসিক্যালি ডিএর টাকাটা চুরি করছে, সেই চুরিটা আমরা আটকানোরও চেষ্টা করছি এবং কর্মচারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন, মানে রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যেটা চেয়েছে যে কোন ভিত্তিতে নির্দিষ্ট কতদিনের ও কত টাকার বকেয়ার উপরে এই 25% হিসেব করা হবে, যেটা খুব সিম্পলি ক্লিয়ার যে 1 জানুয়ারি 2009 থেকে 1 জানুয়ারি 2019 এই পিরিয়ডে মানে সম্ভবত 5ম বেতন কমিশনের এর ভিত্তিতে তার উপর পার্টিকুলার হিসেবটা হবে যে বকেয়া কতটা আছে। এটা তো আপনারা দীর্ঘদিন ধরে ডিএ মামলা লড়ছেন, ডিএ মামলা তো সেটা স্পষ্ট হয়ে গেছে যে বকেয়াটা এক্স্যাক্টলি কোন জায়গায়। কেন রাজ্য সরকারও তো এই দেখুন, একটু বলে দিই, রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টে পেশ করেছে যে 42,000 crores আমাদের টাকা দিতে হবে। তার মানে রাজ্য সরকার কাছে হিসেব আছে, কিন্তু তাও আবার হিসেবটাকে গোলানোর চেষ্টা করছে। দেখুন, রাজ্য সরকার সবসময়তেই হিসেব গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা 1 জানুয়ারি 2008 থেকে বকেয়া হবে 31 ডিসেম্বর 2015 পর্যন্ত। এটা রাজ্য সরকারকে দিতে হবে এবং তারপর থেকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএটা ওটাও রাজ্য সরকারকে দিতে হবে। এটা এখন জোর করে দেবো না, টাকা নেই বলে দেবো না, এই গুলিয়ে দিলাম ওই গুলিয়ে দিলাম। দেখুন, একটা লিমিট থাকে সবকিছুরই। আলটিমেটলি যদি দেখা যায় লিমিট ক্রস করে গেছে, তখন আমরাও যা ব্যবস্থা নেওয়ার নেব। আমি আপনার কাছে অনেকগুলো টুকরো টুকরো ছোট ছোট প্রশ্ন করছি। সেটা হচ্ছে, রাজ্য সরকার তো নিজে 42,000 crores এর কথা মনু সিংভিকে দিয়ে বলিয়েছে যেটা দিতে গেলে আমাদের এই টাকাটা লাগবে। ইফ দ্যাট ইজ সো, তার মানে রাজ্য সরকারের নিজের হিসেব করা ছিল। রাজ্য সরকারের সমস্ত হিসাব করা আছে এবং এই টাকাটা কোথায় 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 ব্যয় করছে সেটাও রাজ্য সরকারের হিসাব করা আছে। তো তাহলে প্রত্যেকটা জিনিস করা আছে, ওটা ইচ্ছে করে দেবে না বলে আটকে রেখে দিয়েছে। এটা তো সুপ্রিম কোর্ট এই অছিলাটা ধরতে পারবেন কেন? এই দিনের পর দিন মানে দেখুন, এটা কোনো অছিলাই না, এটা একদম জলের মতন পরিষ্কার। এর জন্য কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগে না, কোনো কিছুই লাগে না। যে আইন জানে না সেও এইটা ক্যালকুলেশন করে দেবে যে এই টাকা বকেয়া এই। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো খুলছে আমি যতদূর জানি 1 জুলাই, সেটা হচ্ছে মঙ্গলবার সম্ভবত। 15 জুলাই 14 জুলাই। আপনারা কি তার আগেই কন্টেম্পট পিটিশন ফাইল করে দেবেন ভ্যাকেশনের মধ্যেই? না, ভ্যাকেশনের মধ্যে তো ফাইল এখন করবো না, ভ্যাকেশনের পরেই যা করার করবো। মানে সুপ্রিম কোর্ট 14 জুলাই খুললে সঙ্গে সঙ্গে কন্টেম্পট অ্যাপ্লিকেশন আপনারা ওখানে জমা দেবেন? হ্যাঁ।
আচ্ছা, 2রা অগস্ট সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি আছে ডিএ মামলা, তাই তো? 4 আগস্ট। 4 অগস্ট। এবার ঘটনাটা হচ্ছে জাস্টিস কারোলের বেঞ্চে যখন এটা উঠবে এবং যখন শুনবেন যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের পার্টে পুরো ব্যাপারটাকে এখনো এদের পেমেন্টটা করা হয়নি, তাহলে তো বৃহত্তর সমস্যায় রাজ্য সরকার পড়বে। রাজ্য সরকার নিজে কি বুঝতে পারছে না? যত সময় প্রচেষ্টা রাজ্য সরকার করবে, তবে এখনো অবধি আমরা কোনো কপি পাইনি। আপনার এখনো অবধি আমরা কোনো কপি পাইনি বা কোনো কপি ফাইল হয়েছে বলে অন্তত আমাদের জানা নেই। এখন জানি না, এটা হয়তো বাজারে হাওয়া তুলছে অনেকে, বা রাজ্য সরকার নিজেই তুলছে, হয়তো কিছুদিন পরে করবে, গরমের ছুটির পরে করবে। মোদ্দা কথা, সময়টাকে নষ্ট করার চেষ্টা করছে। মামলা যখন এবারে আমরা একদম খুব স্পেসিফিক ভাবে হিয়ারিং চালু করাতে পেরেছি মামলার, এবং এই মামলার হিয়ারিং হচ্ছে, তখন আমার মনে হয় না এই সব জিনিস করে রাজ্য সরকার কিছু করতে পারবে। আলটিমেটলি রাজ্য সরকারের উপর তো পেনাল্টি ইম্পোজড হয়ে যেতে পারে, এক। দ্বিতীয়ত মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে এই সওয়াল করাতে গিয়েও তো সুপ্রিম কোর্টে কোটি টাকার উপর খরচা হবে। মানে রাজ্য সরকার কর্মচারীদের টাকা দেবে না, কিন্তু অন্যান্য ব্যয়বহুল সব ব্যবস্থা এগুলো রাজ্য সরকার করবে। এবং যখন মামলা উঠবে এগুলো সবই আমরা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো। যত ধরনের ইয়ে আছে সেগুলো আমরা তুলে ধরবো। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।